একটা মেয়ের প্রেমে পড়ে ছেলেটা এতই পাগল হয়েছিল যেন পুরো দুনিয়ার সামনে দাঁড়ালেও সে মানবে না। কিন্তু সেই মেয়েটা তার ভালোবাসাকে এমনভাবে ব্যবহার করেছিল যেটা জানলে যে কোনো মানুষের রক্ত ঠান্ডা হয়ে যাবে। একসময় এই দুজনের ভালোবাসা ছিল আগুনের মতো তীব্র, কিন্তু কয়েক বছর পরই সেই প্রেম পরিণত হয় ঘৃণা, প্রতিশোধ আর বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর খেলায়, যেখানে ছেলেটা নিজের সবকিছু হারিয়ে শুধু একটা প্রশ্নের উত্তরই খুঁজতে থাকে, আমি কি শুধু তার টাইম পাস ছিলাম? আজকের গল্পটা শুরু হয়েছিল খুবই সুন্দরভাবে, কিন্তু মাঝখানে তা এমন এক ভয়াবহ রূপ নেয় যা আপনার বুকটা ভারী করে দেবে। কিন্তু কেন এমন এক পরিস্থিতি তৈরি হলো আর তার পরিণতি কি হয়েছিল সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আর সেই গল্পই আজকে বলতে চলেছি। বলছিলাম 2018 সালে রিলিজ হওয়া RX-100 সিনেমার গল্প সংক্ষেপ। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আত্রিয়াপুরম নামের একটা গ্রাম, যেখানে সাত সকালে একটা বাস এসে থামে আর সেখান থেকে নামে কালী নামের এক লোক। কিন্তু আসল ধামাকা শুরু হয় পরদিন সকালে। আমাদের গল্পের মেইন হিরো শিবা তার 100 সিসির একটা বাইক নিয়ে ঝড়ের গতিতে এন্ট্রি মারে কালীর ডেরায়। বাড়িতে ঢুকেই কোনো কথা নেই, ডিরেক্ট কালীর ওপর চড়াও হয় শিবা। একদম নির্দয়ভাবে হাত সাফ করতে থাকে। এখন আপনার মনে হতে পারে হুট করে এসে এভাবে ঝামেলা করার কারণ কি? আসলে এর পেছনে 3 বছরের পুরনো একটা জেদ লুকিয়ে আছে। 3 বছর আগে এই কালী স্থানীয় নেতা বিশ্বনাথের কথায় শিবাকে খুব বাজেভাবে ধোলাই করেছিল। শিবা সেই অপমানের বদলা নিতে আজ কালীর একটা হাত ভেঙে দেয়। এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই নেতা বিশ্বনাথকে। সে হাসপাতালে গিয়ে কালীকে টাকা দেয় আর ভাব দেখায় যেন সে খুব বড় সমাজসেবক, কিন্তু পর্দার আড়ালে তার খেলা অন্যদিকে থানায় শিবাকে পুলিশ খুবই টর্চার করছিল। ঠিক সেই সময় দেবদূতের মতো সেখানে হাজির হয় শিবাকে ছোটবেলা থেকে বড় করা তার ড্যাডি। সেই শিবাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। ফেরার পথে ড্যাডি শিবাকে বোঝানোর চেষ্টা করে যে এই কালীর সাথে ঝামেলা করে নিজের জীবন বিপন্ন করার কোনো মানে হয় না। সে শিবাকে অনুরোধ করে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু শিবা সে তো একরোখা। সে ড্যাডিকে বলে, তুমি আমার কাছে জীবন চাইলে আমি দিয়ে দেবো, কিন্তু যা পাওয়ার জন্য আমি এখানে পড়ে আছি সেটা না পাওয়া পর্যন্ত আমি এই গ্রাম ছেড়ে এক পাও নড়ছি না। এই বলে সে তার বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর ড্যাডি মূলত তার আপন কোনো বাবা বা এরকম কিছু নয়, নামই তার ড্যাডি। আর শিবা তার আন্ডারে কাজ করে। শিবার অবস্থা এখন শোচনীয়। সে নেশায় চুর হয়ে থাকে, সারাদিন সিগারেট ফোকে আর হাতের সামনে যাকে পায় তার সাথেই ঝামেলা করে। সে যেন এক জ্যান্ত আগ্নেয়গিরি হয়ে উঠেছে। মাঝে মাঝে সে তার পুরনো প্রেমিকা ইন্দুর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। এক রাতে রাগের মাথায় সে বিশ্বনাথের ক্ষেতের সব শস্য পুড়িয়ে ছাই করে দেয়। এই খবর শুনে আরেক নেতা কাশী বিশ্বনাথকে খোঁচা দিয়ে বলে যে ইদানিং শিবা নাকি তার লোকজনকে বেশ ভালোই শিক্ষা দিচ্ছে। বিশ্বনাথ আর কাশীর এই ঝগড়ার মাঝখানে ড্যাডি পড়ে গেলে বিশ্বনাথ তাকে আর শিবাকে শেষ করে দেওয়ার হুমকি দেয়। এরই মধ্যে শিবা খবর পায় যে ইন্দুর বাবার বাড়িতে নাকি কেউ একজন মারা গেছে আর ইন্দু সেখানে আসবে। এই কথা শুনে শিবার মনে আশার প্রদীপ জ্বলে ওঠে। সে পাগলের মতো সেখানে ছুটে যায় শুধু একবার ইন্দুকে দেখার জন্য। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সে, কিন্তু শেষ পর্যন্ত তার দেখা পায় না। সেখানে বিশ্বনাথ শিবাকে দেখে ফেলে এবং তাদের মধ্যে এক টান টান উত্তেজনা তৈরি হয়। ফেরার পথে শিবা আবারও সেই পুরনো স্মৃতিতে ডুবে যায়। ইন্দুকে পাওয়ার জন্য সে কতটা পাগল ছিল সেটা তার প্রতিটি দীর্ঘশ্বাসে বোঝা যায়। একদিন ড্যাডি তার বন্ধুদের সাথে বসে গল্প করার সময় শিবা হাসাহাসি করছিল। ড্যাডি শিবাকে হাসতে দেখে খুব খুশি হয় এবং বলে, তোর বাবা মা মারা যাওয়ার পর তোকে দেখেই আমি বেঁচে আছি রে বাবা, তুই এখানেই সবসময় হাসি খুশি থাক। শিবাও আবেগপ্রবণ হয়ে বলে, আমার বাবা মাকে তো আমার মনে নেই, তুমি আমার সব। এই আবেগের মাঝখানে ড্যাডি আবারও তাকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা বললে শিবা জেদ ধরে বসে থাকে। ড্যাডি রেগে সেখান থেকে চলে গেলে শিবা আবারও ফিরে যায় 3 বছর আগের এক ফ্ল্যাশব্যাকে। আমরা অতীতের এক ঘটনা দেখতে পাই। সেদিন প্রথমবার ইন্দু এই গ্রামে এসেছিল তার বাবা বিশ্বনাথ তার দাদির সাথে দেখা করতে। চঞ্চল স্বভাবের ইন্দু তার দাদির সাথে মজাই করছিল। আর ওদিকে গ্রামে চলছিল নির্বাচনের গরম হাওয়া। নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর দেখা যায় বিশ্বনাথ জিতে গিয়েছে। ড্যাডি আর শিবাও এই জয় খুব খুশি ছিল, কারণ তারা বিশ্বনাথকে সাহায্য করেছিল। কিন্তু বিশ্বনাথের ছিল মনে মনে অহংকার। সে ভাবছিল ড্যাডির সাহায্য ছাড়াই সে জিততে পারত। এই উৎসবের আমেজ আর উত্তেজনার মাঝেই একটা জিপ এসে থামে বিশ্বনাথের বাড়ির সামনে। আর ঠিক সেই মুহূর্তেই প্রথমবারের মতো ইন্দুর সাথে শিবার চোখাচোখি হয়। ব্যাস, ওখান থেকেই শুরু হয় এক বিধ্বংসী প্রেমের কাহিনী। প্রথম দেখাতেই শিবার ব্যক্তিত্ব আর ওর ওই রাফ অ্যান্ড টাফ লুক ইন্দুর মনে একদম গেঁথে যায়। সে যেন শিবার দিক থেকে চোখ ফেরাতেই পারছিল না। ওদিকে ড্যাডি যখন বিশ্বনাথকে জেতার জন্য অভিনন্দন জানাতে যায়, বিশ্বনাথ তখন বেশ ভাব নিয়ে শিবাকে ওর থিয়েটার বা নাটকের কাজ নিয়ে টুকটাক প্রশ্ন করে। শিবাও খুব বিনয়ের সাথে সব উত্তর দেয়। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু নিয়তি তখন আড়ালে অন্য কোনো ছক কষছিল। ড্যাডি যখন শিবাকে ভেতরে গিয়ে খাবারের তদারকি করতে বলে, শিবা রান্নাঘরের দিকে যায়। সেখানে বিশ্বনাথের স্ত্রীর সাথে ওর দেখা হয়। তিনি বেশ আদর করে শিবাকে পাকোড়া খেতে দিয়ে কোনো কাজে বাইরে চলে যান। ঠিক সেই নির্জন মুহূর্তে হুট করে সামনে আসে ইন্দু। সে শিবাকে একা পেয়ে জ্বালানোর সুযোগ ছাড়ে না, এমনকি মজা করে শিবার গায়ের সাথেও ঘেঁষাঘেঁষি
করে। শিবা কিছু বুঝে ওঠার আগে ইন্দু উল্টো শিবাকে দোষ দিতে শুরু করে যে শিবা নাকি তাকে টাচ করেছে, কিন্তু পরক্ষণেই ধরা পড়ে যাওয়ার ভয়ে সে সেখান থেকে হাসতে হাসতে পালিয়ে যায়। এই ছোট ছোট খুনসুটিগুলোই যে সামনে বড় কোনো ঝড়ের পূর্বাভাস দিচ্ছে সেটা তখনও কেউ কল্পনাও করেনি। এর পরের দিনই গ্রামে একটা হুলস্থুল কাণ্ড ঘটে যায়। কিছু লোকজন নাচের ছলে বিশ্বনাথের বাড়ির সামনে এসে আতর্কিত হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল একটাই, বিশ্বনাথকে শেষ করে দেওয়া। কিন্তু সেখানে ড্যাডি আর শিবা থাকাকালীন সেটা কি আর অত সহজে সম্ভব? তারা দুজনে মিলে নিজেদের জীবন বাজি রেখে বিশ্বনাথকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনে। শিবা অপরাধীদের পেছনে ধাওয়া করে ঠিকই, কিন্তু তারা কোনো মতে গা ঢাকা দিতে সক্ষম হয়। ড্যাডি তখন বিশ্বনাথকে সতর্ক করে দেয় যে ওইসব ওই কাশির কাজ। বিশ্বনাথর আগে ফুঁসতে থাকে আর বলে যে সে কাশিকে দেখে নেবে। অন্যদিকে কাশির কাছে যখন খবর যায় যে বিশ্বনাথ বেঁচে গেছে, সে একদমই বিচলিত হয় না, বরং সে অট্ট হাসি হেসে বলে বিশ্বনাথ এখন ভয় কুকড়ে আছে, সে নিজেই এখন আপোষ করতে আসবে। রাজনীতির এই নোংরা খেলা তখন তুঙ্গে। এরই মধ্যে একদিন বিশ্বনাথের মায়ের আমন্ত্রণে শিবা তাদের বাড়িতে যায়। তিনি শিবাকে বলেন তাকে মন্দিরে নিয়ে যেতে। তারা যখন গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই ইন্দু বাহানা ধরে সেও মন্দিরে যাবে। ইন্দু নিজেই জিপের ড্রাইভিং সিটে বসে পড়ে আর ঝড়ের গতিতে গাড়ি চালাতে শুরু করে। মন্দিরে পৌঁছানোর পর ইন্দুর দাদি যখন দর্শনে ব্যস্ত, তখন ইন্দু ফন্দি করে শিবাকে বলে যে সে অন্য একটা মন্দিরে যাবে। দাদিকে ছাড়াই তারা দুজন আলাদা একটা নির্জন মন্দিরে চলে যায়। সেখানে গিয়ে তারা একসাথে প্রার্থনা করে। ওই পরিবেশটা যেন তাদের দুজনের মনের কথাগুলো একে অপরকে বলার জন্য একদম পারফেক্ট ছিল। আর বলে রাখি, এই কয়দিনের মধ্যে তাদের বহুবার দেখা হয়েছে, দুজনের বেশ ভালো একটা সময় কাটিয়েছে তারা, আর দুজনের ভালো একটা বন্ধুত্বও হয়েছে। ওদিকে গ্রামের অন্য প্রান্তে ড্যাডি একটা ভয়ঙ্কর সত্য জানতে পারে। সে দেখে কাশির লোকগুলো বালুর ব্যবসার আড়ালে মানুষের কাছ থেকে জোর করে টাকা নিচ্ছে। ড্যাডি যখন তাদের বাধা দিতে যায় তখন তারা একটা বিস্ফোরক তথ্য দেয়। তারা বলে কাশিকে এইসব অন্যায়ের অনুমতি খোদ বিশ্বনাথই দিয়েছে। ড্যাডি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে সোজাসুজি বিশ্বনাথের বাড়িতে গিয়ে কৈফিয়ত চায়, কিন্তু বিশ্বনাথ তখন তার আসল রূপ দেখায়। সে ড্যাডিকে অপমান করে বলে আমি তোমার জন্য নির্বাচনে জিতিনি, আমি মানুষকে টাকা খাইয়ে জিতেছি। এই নিয়ে দুজনের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হয় আর হাতাহাতিও হয়। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। শিবা রাগের মাথায় একজনকে শেষ করে দেওয়ার জন্য তার পিছু নিয়ে একটা ঘরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে ঢোকা মাত্রই পেছন থেকে ইন্দু তাকে টেনে ঘরের কোনায় নিয়ে যায়। শিবা কিছু বলার আগে ইন্দু সরাসরি তাকে প্রপোজ করে বসে। সে বলে শিবাকে প্রচণ্ড পছন্দ করে এবং তাকেই বিয়ে করতে চায়। শিবা তো পুরো বনে যায় যে মেয়েটাকে সে মনে মনে ভালোবেসেছে সে নিজেই যখন এইভাবে ধরা দেয় তখন কার না মাথা ঘোরে। শিবা যেন খুশিতে পাগল হয়ে যায়। সে ঘর থেকে বেরিয়ে সারা গ্রাম জুড়ে নেচে গিয়ে বেড়াতে থাকে। আর ঝামেলার কথা তো তার মাথা থেকে চলেই গিয়েছে। তার মনে তখন খুশির জোয়ার। সে ড্যাডির কাছে গিয়ে ইন্দুর সব কথা খুলে বলে। ড্যাডি একটু অবাক হলেও বলে যে সে বিশ্বনাথের সাথে কথা বলবে, যদিও তখন পরিস্থিতি খুব একটা সুবিধার ছিল না। কয়েকদিন পর ইন্দু এক বুদ্ধি বের করে। সে তার বাবাকে বলে যে তার এক বন্ধু ইউকে যাচ্ছে, তাকে সি অফ করতে সে বাইরে যেতে চায়। বিশ্বনাথের মায়ের বিরোধিতা করলেও বিশ্বনাথ তার আদরের মেয়ের আবদার ফেরাতে পারে না। সে তাকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। ইন্দু বাসে করে বেরিয়ে পড়লেও মাঝপথে নেমে যায়। সেখানে আগে থেকেই বাইক নিয়ে অপেক্ষা করছিল শিবা। তারা দুজনে এবার শহরের দিকে রওনা দেয়। রাস্তার দুই ধারের দৃশ্য, খোলা বাতাস আর একে অপরের সান্নিধ্য সব মিলিয়ে তারা জীবনের অন্যতম সেরা সময়টা কাটাতে শুরু করে। শহরে ঘোরার সময় ইন্দু হুট করে এক অদ্ভুত কাণ্ড করে বসে। সে শিবাকে সিগারেট খাওয়া শেখাতে শুরু করে। শিবা প্রথমে একটু ইতস্তত করলেও ইন্দুর পাল্লায় পড়ে শেষমেশ ধোঁয়া ওড়ানো শুরু করেই দেয়। সারা রাত তারা শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ায় আর ভোরের আলো ফোটার ঠিক আগে বাইক নিয়ে গ্রামে ফেরে। কিন্তু বিধিবাম পরদিন সকালে ড্যাডির চোখে ধরা পড়ে যায় শিবা। ড্যাডি যখন দেখে শিবা সিগারেট টানছে তার মনটা খুব খারাপ হয়ে যায়। সে গম্ভীর গলায় শিবাকে বোঝায়, দেখ বাবা, এসব নেশা একবার ধরলে কিন্তু পরে আর ছাড়তে পারবি না। কারো দেখা দেখি এমন খারাপ অভ্যাস করাটা মোটেও ঠিক না। ড্যাডি আর বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু শিবা বুঝতে পারে সে তার সবচেয়ে প্রিয় মানুষটার মনে কষ্ট দিয়ে ফেলেছে। পরে শিবা যখন এই কথা ইন্দুকে জানায় আর বলে যে তোমার জন্য আমাকে ড্যাডির কাছে মিথ্যে বলতে হচ্ছে, তখন ইন্দু খুব হালকাভাবে উত্তর দেয়, আরে সামনে তো এরকম আরো অনেক মিথ্যা বলতে হবে। এই বলেই সে আবারও শিবার সাথে রোমান্টিক হয়ে পড়ে এবং তাকে এবার রোমান্টিক হওয়া শেখাতে শুরু করে। ধীরে ধীরে তাদের এই মেলামেশা আরো বাড়তে থাকে। একদিন শিবার থিয়েটারে বসে গল্প করার সময় ইন্দু জিজ্ঞাসা করে আমাদের এই ভালোবাসার কথা আর কে কে জানে। শিবা বলে শুধু ড্যাডিকে সব জানিয়েছে। এরপর তারা যখন একে অপরের সান্নিধ্যে হারিয়ে যাচ্ছিল, শিবা চেয়েছিল তাদের একটা ছবি তুলে রাখতে, কিন্তু ইন্দু কেন যেন ছবি তুলতে সাফ মানা করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় শিবা তার মোবাইলে খুব মন দিয়ে একটা ছবি দেখছে আর হাসছে। ড্যাডি আড়ালে দাঁড়িয়ে সবটা দেখে আর শিবাকে কাছে ডেকে খুব সুন্দর একটা কথা বলে। সে বলে, শোন বাবা, প্রেমে পড়ার সুযোগ তো সবাই পায়, কিন্তু ভালোবাসার মানুষের সাথে সারা জীবন থাকার ভাগ্য খুব কম লোকেরই হয়। তুই খুশি থাক, আমি নিজে গিয়ে বিশ্বনাথের সাথে তোদের বিয়ের কথা বলবো।
ড্যাডির এই আশ্বাস যেন শিবার মনে নতুন বল যোগ করে। এর মধ্যেই ইন্দু আবার ফোন করে বলে যে বাড়িতে কেউ নেই, তাই শিবা যেন জলদি ওর কাছে চলে আসে। শিবাও আর দেরি না করে সেখানে ছুটে যায় এবং সেদিন তারা তাদের মধ্যে ঘনিষ্ঠতার আর কিছু বাকি রাখে না। এভাবেই তাদের প্রতিদিনের দেখা করা আর মেলামেশা একটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়। তবে গল্পের মোড় ঘুরতে শুরু করে তখন যখন ইন্দু শিবাকে বলে যে বিশ্বনাথ নাকি তার আসল বাবা নন, তিনি তার চাচা, আর তার বাবা নাকি আমেরিকাতে থাকেন। শিবা একটু অবাক হয়ে বলে যদি তোমার বাবা আমাদের ভালোবাসার মাঝখানে আসে তবে কি হবে? ইন্দু তখন হেসে উত্তর দেয় আরে সমস্যা হবে না। ইন্দুর হঠাৎ এমন কথা শুনে শিবা কিছুটা রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে, কারণ ইন্দু সমস্ত বিষয়গুলো একদম হালকাভাবে নিচ্ছে, কোনো বিষয় যেন সিরিয়াস নিচ্ছে না। এমনকি শিবার এখন যেন মনে হচ্ছিল ইন্দু হয়তো তাদের সম্পর্কটাকেও সিরিয়াসলি নিচ্ছে না। এমনকি এক পর্যায়ে শিবা রাগের মাথায় বাইকের একটা তার খুলে ইন্দুর গলায় পরিয়ে দিতে যায় প্রতীকী বিয়ে হিসেবে, কিন্তু ইন্দু তখন তাকে শান্ত করে বলে এভাবে লুকিয়ে বিয়ে করার তো কোনো মানে নেই, আমি নিজে বাবার সাথে কথা বলবো, উনি নিশ্চয়ই আমাদের বিয়েতে রাজি হবেন। সেই রাতেই শিবা ড্যাডিকে কল করে সবকিছু খুলে বলে। শিবা ড্যাডিকে অনুরোধ করেন যেন ড্যাডিও বিশ্বনাথের বাড়িতে যায়, যাতে ইন্দু কথা বলার সময় ড্যাডি সেখানে উপস্থিত থেকে সব সামলে নিতে পারে। ড্যাডি রাজি হয়ে বেরিয়ে পড়ে, কিন্তু পরদিন সকালে শিবা ঘুম থেকে উঠে দেখে ড্যাডি বাড়িতে নেই। ড্যাডিকে কল করলেও সে রিসিভ করে না, এমনকি ইন্দুকেও তার ফোনে পাওয়া যাচ্ছে না। শিবার মনে তখন কুডাক দিতে শুরু করে। হুট করেই ড্যাডির ফোন আসে এবং সে জানায় তার এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। শিবা পাগলের মতো হাসপাতালে ছুটে যায়। সেখানে ড্যাডি ব্যথায় কাতরাতে কাতরাতে বলে যে সে বিশ্বনাথের বাড়ির দিকেই যাচ্ছিল, কিন্তু মাঝপথে একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়, ফলে সে আর সেখানে পৌঁছাতে পারেনি। শিবা একদিকে ড্যাডির এই অবস্থা দেখে ভেঙে পড়ে, অন্যদিকে ইন্দুর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে দিশেহারা হয়ে পড়ে। ড্যাডি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে থাকার সুযোগে সে শিবাকে টাকা আদায়ের জন্য অন্য এক জায়গায় পাঠিয়ে দেয়, কিন্তু সেখানে যাওয়া মাত্রই শিবার কাছে একটা কল আসে, যা শুনে ওর পায়ের নিচের মাটি সরে যায়। খবর আসে ইন্দুর নাকি বিয়ে হয়ে যাচ্ছে, আর এই শুনে শিবা কি আর স্থির থাকতে পারে? সে পাগলের মতো দৌড়াতে শুরু করে। এরপর বাইক নিয়ে ঝড়ের গতিতে ইন্দুর বাড়ির দিকে রওনা দেয়। তাড়াহুড়ো করে জিপের সামনে গিয়ে পড়ার উপক্রম হয় তার। বাইক নিয়ে আছাড় খেয়ে সে পরোয়া করে না কোনোভাবে। ইন্দুর সামনে গিয়ে দাঁড়ালে ইন্দু যা বলে সেটা শোনার জন্য শিবা মোটেও প্রস্তুত ছিল না। ইন্দু খুব নির্লিপ্তভাবে বলে বাবা আমাদের এই সম্পর্ক মেনে নেবে না, উনি আমার বিয়ে ঠিক করে ফেলেছেন অনেক আগেই, তুই এখান থেকে চলে যা, না হলে বাবা তোকে শেষ করে দেবে, তুই বেঁচে থাকলে আমার শান্তি। ইন্দুর কথায় যেন কেমন একটা রহস্য আর অদ্ভুত এক দূরত্ব ছিল। ঠিক সেই মুহূর্তেই সেখানে হাজির হয় সাক্ষাৎ যমদূত বিশ্বনাথ। তার গুন্ডা বাহিনী শিবাকে একদম কুকুরের মতো তেলাতে তেলাতে নিয়ে যায় তাদের গোডাউনে। সেখানে শিবার ওপর চলে অমানবিক অত্যাচার। সে বারবার পালানোর চেষ্টা করে, কিন্তু আদেশ মতো তারা শিবাকে একদম ছাড়ে না, তাকে যেন শেষ করে দিতে চায় তারা। এমনকি শিবার সেই প্রিয় বাইকটাকেও তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। পরদিন সকালে কোনো মতে জ্ঞান ফিরলে শিবা জানতে পারে ইন্দুর নাকি বিয়ে হয়ে গেছে এবং সে গ্রাম ছেড়ে চলে গেছে। এই অসহ্য যন্ত্রণায় শিবা কান্নায় ভেঙে পড়ে। আর ঠিক এখান থেকেই গল্পটা আবার বর্তমানে ফিরে আসে। শিবা তার থিয়েটারে একা শুয়েছিল, সেখান থেকে সে বেরিয়ে আসে। ড্যাডি তখন লোক ঠিক করেছে যেন রাতারাতি শিবাকে শহর থেকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া যায়, কিন্তু শিবা তখন যেন ঘোরের মধ্যে আছে। গ্রামে একটা নাচের অনুষ্ঠান হচ্ছিল, সেখানে শিবা পাগলের মতো নাচতে শুরু করে। সেটা আনন্দের নাচ নয়, বরং বুক ফাটা হাহাকারের এক বহিঃপ্রকাশ। পরদিন সকালে শিবা খবর পায় যে 3 বছর পর ইন্দু আবার গ্রামে ফিরছে। সে গিয়ে দাঁড়ায় ইন্দুর বাড়ির সামনে। সে বিশ্বনাথকে বুক ফুলিয়ে বলে আমি জানি ইন্দু আমাকে ভালোবাসে, কিন্তু বিশ্বনাথ তার অহংকারে হাসি দিয়ে বলে আমি ওকে অনেক আগেই বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিয়েছি। শিবা হাল ছাড়ে না, সে জেদ ধরে বাড়ির বাইরেই বসে থাকে। ঠিক তখনই শিবা দেখতে পায় ইন্দু তার স্বামীর সাথে ফোনে হাসাহাসি করে কথা বলছে। এই দৃশ্যটা শিবার কলিজায় তীরের মতো বিঁধে যায়। কিছুক্ষণ পরেই পুলিশ এসে শিবাকে ধরে নিয়ে যায় এবং থানায় নিয়ে অকথ্য নির্যাতন করে। ড্যাডি অনেক কষ্টে টাকা পয়সা দিয়ে থানা থেকে কোনো মতে শিবাকে ছাড়িয়ে নিয়ে আসে, কিন্তু শিবা তো নাছোড়বান্দা। সেদিন মাঝরাতে সে লুকিয়ে ইন্দুর ঘরে ঢুকে পড়ে। সে দেখে ইন্দু খুব শান্তিতেই ঘুমাচ্ছে। জেগে উঠলে শিবা তার সব কষ্ট উজাড় করে দেয়। সে বলে বিগত 3টা বছর আমি কিভাবে কাটিয়েছি তুই জানিস? পাগলের মতো তোকে খুঁজেছি আমি। যদি তুই এই সম্পর্ক রাখতেই না চাইতি, তাহলে আমার সাথে ভালোবাসার অভিনয় কেন করলি? শিবা তখন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ইন্দুকে বেঁধে ফেলে। সে বলে আমাদের মাঝখানে যে আসবে তাকে আমি শেষ করে দেব। এরপর শিবা যখন ইন্দুর বাঁধন খুলে দেয়, ইন্দু তখন তার আসল রূপ দেখায়। সে শিবাকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে আমরা ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু আমাদের স্বপ্ন তো সত্যি হয়নি। তুই যদি সত্যি আমাকে ভালোবাসতিস তাহলে আমার সুখে তুই খুশি থাকতিস। কেন তুই আমার জীবনটা নষ্ট করছিস? আমি তো ভালোই আছি, আমি তো সুখে আছি, কেন তোর সহ্য হচ্ছে না? তুই চলে যা এখান থেকে। শিবা তখনও বিশ্বাস করতে পারছিল না যে এটা ইন্দুর নিজের কথা। সে ভাবে হয়তো ইন্দু তার বাবার ভয়ে এসব বলছে। বিশ্বনাথ আর ড্যাডি সেখানে চলে আসে। ড্যাডি শিবাকে সেখান থেকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যায়। শিবা তখন একাধারে হতাশ আর রাগে ফেটে পড়ছে। ফেরার পথে ড্যাডি বারবার অনুরোধ করে যেন শিবা এই গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু শিবা বারবার ইন্দুর বাড়িতে যাওয়ার চেষ্টা করলে ড্যাডি তাকে একটা ঘরের ভেতর আটকে রাখে। ড্যাডি তখন তার এক লোককে ফিসফিস করে বলে শিবা তো আসল সত্যটা জানেই না। এখন প্রশ্ন হলো সেই আসল সত্যটা কি? ইন্দু কি সত্যি
সত্যি ভয় পেয়ে এসব করছে, নাকি এর পেছনে কোনো বিভৎস সত্য রহস্য লুকিয়ে আছে। দেখতে থাকেন, একদম শেষে জানতে পারবেন। আসলে আমরা যা দেখি সবসময় তা সত্যি হয় না। ড্যাডি শিবাকে যে আসল সত্যটা বলার সাহস পাচ্ছিল না, সেটা শুনলে যে কারো রক্তহীন হয়ে যাবে। সেদিন সকালে নয়, বরং রাতেই ড্যাডি বিশ্বনাথের বাড়িতে গিয়েছিলেন শিবা আর ইন্দুর বিয়ের কথা বলতে। তখন আড়াল থেকে এসে যা শুনেছিল তা ছিল এক বিভৎস সত্য। ড্যাডি দেখেছিল ইন্দু তার বাবার সাথে খুবই স্বাভাবিকভাবে কথা বলছে, আর শিবাকে মূলত সে মিথ্যা বলেছে যে সে তার চাচা, মূলত বিশ্বনাথই তার বাবা। আর সেখানে সে কিন্তু শিবার কথা বলছিল না, ইন্দু তার বাবাকে বলছিল যে সে মহেশ নামের একটা ছেলেকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। এই মহেশ ছিল ইন্দুর কলেজের বন্ধু, যে এখন আমেরিকায় খুব ভালো একটা চাকরি করে। ইন্দু স্পষ্ট জানিয়ে দেয় সে মহেশ ছাড়া আর কাউকে বিয়ে করবে না। মেয়ের এমন বড় লোকের ঘরের জামাই পাওয়ার কথা শুনে বিশ্বনাথ খুশি মনে রাজি হয়। ড্যাডি আড়াল থেকে এই পুরো জালিয়াতিটা শোনে এবং সেখান থেকে ফেরার পথেই তার ওই অ্যাক্সিডেন্টটা ঘটে। ড্যাডি জানতো এই কথা শুনলে শিবা নিজেকে সামলাতে পারবে না, হয়তো বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবে, তাই সে চুপ ছিল। কিন্তু ড্যাডি পরে একবার লুকিয়ে ইন্দুর সাথে দেখা করতে গিয়েছিল। তখন ইন্দু ড্যাডির সামনে কান্নার নাটক করতে শুরু করে যে তার বাবা নাকি এই বিয়েতে রাজি হচ্ছে না। ড্যাডি তখন কড়া গলায় বলে, এই নাটক বন্ধ করো ইন্দু, আমি নিজের কানে মহেশের কথা শুনেছি। ধরা পড়ে যাওয়ার পর ইন্দুর রূপ মুহূর্তেই বদলে যায়। সে তার ওই মাসুম চেহারা পাল্টে এক অদ্ভুত নিষ্ঠুরতা নিয়ে বলে, ও জেনে গেছেন তাহলে, তো এখন কি করার আছে? আপনার ছেলে কদিনে আমার সাথে ঘুরেছে, শুয়েছে, আর তাতেই প্রেমে পড়ে গেছে, এতে কি আমার দোষ? আমি ওকে বিয়ে করার কথা কখনো ভাবিনি। আমার ভবিষ্যতের জন্য মহেশ বেস্ট অপশন ছিল, তাই ওকে আমি এই কয়দিন খেলার ছলে মাতিয়ে রেখেছিলাম। ড্যাডি তখন ঘৃণায় বলে, আমি তোমার আসল রূপটা চিনে ফেলেছি। তুমি শিবাকে শুধু নিজের শারীরিক লালসার জন্য ব্যবহার করেছো। শিবা তোমাকে চেনার ভুল করেছে, কিন্তু আমি ওকে আর ভুল করতে দেব না। ও যদি তোমার এই শয়তানিটা জানতে পারে, তবে ও তো তোমাকেই শেষ করে ফেলবে। তার চেয়ে ভালো ও তোমাকে ভুলে যাক, আমি ওকে অন্য একটা শিক্ষিত মেয়ের সাথে বিয়ে দেবো। ড্যাডি এই কথা বলে চলে এলেও মনে মনে জানতো শিবা তাকে কোনোদিন ভুলতে পারবে না। এদিকে বাড়ির ভেতরে বিশ্বনাথ আর ইন্দুর মধ্যেও ঝামেলা চলছিল। বিশ্বনাথ তার মেয়ের ওপর প্রচন্ড বিরক্ত হয়ে বলে, এই শিবা ছেলেটা তোর জন্য পাগল হয়ে আছে, আর তুই বলছিস তুই কিছু করিসনি। সারা গ্রামের মানুষ আমাকে ছিছি করছে, সবাই জিজ্ঞাসা করছে আমি শিবাকে কেন কিছু বলছি না। এখন আমি সবাইকে কি বলবো যে আমার নিজের মেয়ে এই নষ্টামির মূলে? ইন্দু তখন বেহায়ার মতো উত্তর দেয়, আমি কি করেছি এতে? সব তো ঠিকই ছিল। বিশ্বনাথ রেগে গিয়ে বলে, যদি তোর স্বামী মহেশ এসব জানতে পারে তখন কি করবি? ইন্দু দম্ভের সাথে বলে, মহেশ কিচ্ছু জানবে না, আমি সব হ্যান্ডেল করে নেব। মেয়ের এই নির্লজ্জতা দেখে বিশ্বনাথ হাত তুলতে গিয়েও থেমে যায়। সে বলে, তোর মতো মেয়ে বাজারের কোনো নষ্টার চেয়েও খারাপ। নিজের বাপের সম্মান ধুলোয় মিশিয়ে তুই এখন আমেরিকা গিয়ে ঘর করার স্বপ্ন দেখছিস। একটা ছেলেকে নিজের লালসার জন্য ব্যবহার করলি, সে তোকে মন থেকে ভালোবাসলো, এখন তুই এটা কিভাবে মিটমাট করবি? মূলত বিশ্বনাথ নিজের মেয়ের সম্পর্কে কিছু জানতো না, আর যখন ফাইনালি এই বিষয় সম্পর্কে ঝামেলার মাধ্যমে সে জানতে পারলো, তখন তার নিজেরই কেমন যেন লজ্জা হচ্ছে নিজের মেয়ের প্রতি। কিন্তু ইন্দু তখন পাল্টা খোঁচা দিয়ে বলে, তুমি যখন সবই জানতে তাহলে কেন আমাকে মহেশের সাথে বিয়ে দিতে রাজি হলে? বিশ্বনাথ হাহাকার করে বলে, নিজের স্বার্থ আর সম্মানের ভয়ে। লোকে জানলে আমার মুখে চুনকালি পড়তো যে আমার মেয়ে গ্রামের এক অনাথ ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে, তাই তোর ভবিষ্যতের কথা ভেবে আমি এই পাপ চাপা দিয়ে রেখেছি। একজন বাবার কাছে সন্তানের সুখটাই তো সব। এই বলে বিশ্বনাথ সেখান থেকে বেরিয়ে যায়। এরপর বিশ্বনাথ সোজা চলে যায় সেই কুখ্যাত নেতা কাশির কাছে। সে কাশিকে গিয়ে অনুরোধ করে, শোনো কাশি, শিবাকে যে করেই হোক এই গ্রাম থেকে অন্তত কয়েকদিনের জন্য দূরে সরিয়ে দাও। আমার জামাই মহেশ আমেরিকা থেকে আসছে, সে থাকাকালীন শিবা যেন আশেপাশে না থাকে। রাজনীতির আর স্বার্থের এই নোংরা খেলায় শিবা তখন এক বলির পাঠা ছাড়া আর কিছু নয়। কিন্তু গল্পের একদম শেষ পর্যায়ে এসে পাশার দান পুরোপুরি উল্টে যায়। বিশ্বনাথের অনুরোধে কাশির গুন্ডারা হন্যে হয়ে পুরো গ্রামে শিবাকে খুঁজতে থাকে। তারা যখন শিবাকে একা পায় তখন পঙ্গপালের মতো ওর উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু শিবা তো তখন শোক আর রাগে একটা জ্যান্ত আগ্নেয়গিরি। সে একাই ডজন খানেক গুন্ডাকে ধুলায় মিশিয়ে দেয়, একে একে সবাইকে শেষ করে। সে যখন কালীর মুখোমুখি হয় তখন ওর দু চোখ দিয়ে যেন আগুন ঝরছে। শিবা কালীর গলা চেপে ধরে চিৎকার করে জিজ্ঞাসা করে, বল তোকে কে পাঠিয়েছে, বিশ্বনাথ নাকি কাশি? কালী তখন বাঁচার কোনো পথ না দেখে এক বিভৎস হাসির সাথে এমন একটা কথা বলে যা শিবার কানে তপ্ত সীসার মতো লাগে। কালী বলে, আরে ভাই, আমাকে তোর প্রাণের প্রিয় ইন্দু পাঠিয়েছে তোকে শেষ করতে। শিবা যেন আকাশ থেকে পড়লো, বিশ্বাস করতে পারছিল না ও। ঠিক সেই মুহূর্তেই কালীর ফোনে একটা কল আসে। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে শিবা পাথরের মতো জমে যায়। কলটা ইন্দুর। কালী ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ইন্দুর কর্কশ গলা শোনা যায়। সে খুবই নির্লিপ্তভাবে জিজ্ঞাসা করছে, শিবাকে কি শেষ করেছিস নাকি এখনো বেঁচে আছে? নিজের কানে এই কথা শোনার পর শিবা যেন আর এই পৃথিবীতে নেই। ওর পুরো পৃথিবীটা এক নিমিষে চুরমার হয়ে যায়। আর এই সুযোগে কালী ওর পেছনে ছুরি বসিয়ে দেয়। মারাত্মক জখম হয়ে শিবা মাটিতে বসে পড়ে। ওর আর বাঁচারই যেন কোনো ইচ্ছা নেই। সে কালীকে বলে, ভাই তুই আমাকে শেষ করে ফেল, আমি শেষ হয়ে গেলেই তুই ইন্দু শান্তিতে ওর সংসার করতে পারবে, তাই না? শিবার মুখে এই কথা শুনে কালীরও বোধহয় একটু মায়া হয়। সে নিজে মরার আগে শিবাকে আসল সত্যিটা বলে দেয়। সে জানায় ইন্দুকে এই বিয়ে জোর করে দেওয়া হয়নি। ইন্দু আগে থেকেই মহেশকে ভালোবাসতো আর তাকেই বিয়ে করেছে। শিবা ছিল ইন্দুর জন্য শুধু টাইম পাস আর নিজের লালসা মিটানোর একটা বস্তু। এই চরম সত্যটা শোনার পর শিবার ভেতরে শেষবারের
টিনের মতো একটা আগুন জ্বলে ওঠে। সে নিজের শেষ শক্তিতে কালীকে খতম করে পাগলের মতো ইন্দুর বাড়ির দিকে ছুটে যায়। ওদিকে ইন্দু নিজের ঘরে বসে কালীর ফোনে কল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু হঠাৎ সে ঘরে রিংটনের শব্দ শুনতে পায়। সে তাকিয়ে দেখে শিবা তার ঠিক সামনে দাঁড়িয়ে, আর ওর হাতে কালীর সেই রক্তমাখা ফোনটা বাজছে। শিবাকে এই অবস্থায় দেখে ইন্দু ভয় কুকড়ে যায়। শিবা ধীর পায়ে এগিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। শিবার গলার স্বর তখন পাথরের মতো ভারী। সে ইন্দুকে বলে, তোর সাথে শোয়া বা তোকে ভালোবাসা যদি আমার অপরাধ হয়ে থাকে, তবে কেন এই ভালোবাসার নাটকটা সাজালি? সরাসরি বলে দিলেই হতো, ভালোবাসার নামে তুই আমার পুরো জীবনটা ছারখার করে দিলি। এই বলে সে ইন্দুর গলা টিপে ধরে। ইন্দু যখন মৃত্যুর কোলে ঢলে পড়ার উপক্রম, ঠিক তখনই শিবা হাত ছেড়ে দেয়। সে ইন্দুর চুল মুঠো করে ধরে বলে, না, তোকে আমি কিছু করব না, তোকে আমি তোর এই জীবনটা ভিক্ষা দিলাম, এইটাই তোর সবচাইতে বড় শাস্তি। তুই সারা জীবন এই পাপের বোঝা বয়ে বেড়াবি। আমি যে তোর মতো একটা বিষাক্ত মেয়েকে ভালোবেসেছিলাম, এটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। এরপর শিবা ড্যাডির কাছে মনে মনে ক্ষমা প্রার্থী হয় এবং সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঠিক সেই মুহূর্তে বিশ্বনাথ আর ড্যাডি ঘরে ঢোকে। বিশ্বনাথ নিজের মেয়ের এই শয়তানি আর এই করুণ দশা দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তখন আর কিছু করার ছিল না। এক বুক ভালোবাসা নিয়ে আসা ছেলেটা একরাশ ঘৃণা আর বিশ্বাসঘাতকতাকে সঙ্গী করে পৃথিবী থেকে চির বিদায় নেয়। আর এভাবেই শেষ হলো এই কষ্টের গল্পটা। যেমনটা আপনারা জানেন, আমি সবসময় শুধুমাত্র হ্যাপি এন্ডিং এর সিনেমাগুলো বাছাই করি না, সাথে এমন কিছু গল্পও বাছাই করি যেগুলো একটু ব্যতিক্রম থাকে, কারণ বাস্তব জীবনে কিন্তু বেশিরভাগ গল্পেরই হ্যাপি এন্ডিং হয় না। হয়তোবা শিবার মতো করুণ পরিস্থিতি আপনার হয়নি, কিন্তু এমন একটা পরিস্থিতি আপনাদের মধ্যে হয়তো অনেকেই পার করেছেন, যেখানে বিশ্বাস এবং ধোঁকা দুটো একসাথে যেন চরম একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। তো গল্পটার সাথে আপনি রিলেট করতে পারছেন কিনা সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে, সিনেমাটা দেখতে পারেন, খুব ভালো একটা গল্প। আর অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।